অনুষ্ঠানের শুরুতে আপনি বলেছেন আজকে আমার কারবালার যে দিনটা, তো এখানে একটা আমাদের কমন একটা ডায়লগ আছে, সেটা হলো হার কারবালা কে লিয়ে ইসলাম জিন্দা হতি হয়। ওইখানে কারবালার প্রান্তরে যে আমাদের শহীদ, এবং এটার পরে কিন্তু আমাদের ইসলাম দিন দিন কিন্তু উত্তরোত্তর এটা তারাক্কি লাভ করেছে। তো এরকম আজকে যে আমরা জুলাই যেখানে বসে আছি যেই মাসটাতে, এরকম কিন্তু এই শহীদানের আত্মত্যাগের বিনিময়ে কিন্তু আমাদের ইসলাম তো হয়েছে কারবালাকের জন্য, আর গণতন্ত্র সুবিত হয়েছে, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক যে রূপটা পেয়েছে এই মাসে আত্মদানের যে বলিদান হয়েছে তাদের বিনিময়ে। তো আমি শহীদানদের প্রতি সশ্রদ্ধ সালাম, আল্লাহ তাআলা তাদেরকে মাগফিরাত দান করুক এবং তাদের বেহেশতের উঁচু মাকাম তাদের দান করুক। আজকে যেই আমরা নির্বাচন নিয়ে আমরা কথা বলছি, যেই পরিবেশে কথা বলছি, এই পরিবেশের জন্য প্রথম আমাদের শুকরিয়া আদায় করা উচিত। শুকরিয়ার পাশাপাশি আমাদের সবরটা থাকতে হবে। ভাই বলেছেন 11 মাস চলে গেল আমরা দৃশ্যমান কোনো সংস্কার দেখতে পারিনি। বাংলাদেশে যতগুলো, সেটা 90 বলেন 96-তে যতগুলো আমরা তত্ত্বাবধায়কের আন্ডারে কিন্তু আমরা ইলেকশনগুলো করেছি, কখনো কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার এবং তার পরিধি নির্ধারণ ছাড়াই কিন্তু আমরা ডক্টর ইউনূস এই পর্ষদকে আমরা সবাই মিলে বসতে দিয়েছি। ওইখানে কিন্তু আমরা কোনো আমরা টাইম ফ্রেম না, এটা ঠিক আমরা দেইনি। এখন আমরা যদি আলোচনা করি, ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যে এই প্রথম অন্তর্বর্তীকালীন সরকার তারা কতগুলো সংস্কার হাত দিয়েছে। এই সংস্কারগুলো কেন? বিগত দিনে সংস্কার না হওয়ার কারণে ফেসিস্ট তৈরি হয়েছে। ওই ফেসিস্টদেরকে আর বাংলাদেশের মাটিতে মানুষ দেখতে চায় না। এই জন্যই কিন্তু সবার সম্মিলিত একটা প্রচেষ্টা ছিল এবং এইখানে অনেক আত্মদান এখানে হয়েছে, আমার সন্তান ছেলেরা করেছে। এই আত্মদানটা কি সে ব্যর্থ হবে? আজকে আপনি যে বললেন টপিকসটা, যে আমরা কেন মতবিরোধ, আমার মত পার্থক্য থাকবে কিন্তু সেটা মতবিরোধে আমরা যাব না। এটা আমাদের প্রথম, আমাদের এই ন্যায়ের জায়গায়, ইনসাফের জায়গায় আমাদের যেতে হবে। যদি আজকে যদি আপনারা আরেকটা কথা বলেছেন, এখন সবাই ক্ষমতামুখী হতে দোষের না, দোষ হলো যদি আপনি কোনো কাটছাট করে আপনি কোনো যদি অন্ধকারের গলিপথে এই দেশের মানুষকে আর যেতে দিবে? নিশ্চয়ই না। আমরা তো মানুষের মধ্যে আমাদের অবস্থান, মানুষের রায় নিয়ে আতাউর ভাইরা ক্ষমতায় আসুক, জামাত ইসলামে আসুক, আমরা তো বিএনপি তো ক্ষমতার জন্য আমরা রাজনীতি, মানুষের জন্য রাজনীতি করি, তারপরে ক্ষমতা তো আমার উদ্দেশ্য থাকবেই। ক্ষমতায় যাওয়াটা সেটা কি পাপের কারণ? নিশ্চয়ই পাপের কারণ না। কিন্তু আমাদেরকে ক্ষমতা না যেতে দেওয়ার যদি কোনো ব্যারিকেড তৈরি করা হয়, নিত্য নতুন যদি এখন কোনো সংস্কারের নামে যদি এটাকে যদি প্রলং করে একটু দীর্ঘায়িত করা হয়, সেখানে আমাদের প্রশ্ন। আপনি বিশেষ করে দেখেন পিআর পদ্ধতিটা, এই পদ্ধতিটা পৃথিবীর অনেক দেশে 50 বা অনেক দেশে কিন্তু এই পদ্ধতিটা আছে। আপনিও সেটা বলেছেন যে এইটা 7 টাইপস অফ এরকম পিআর পদ্ধতি আছে। একসময় মনে আছে আপনার বাংলাদেশে যখন ইভিএম নিয়ে কথা হয়েছে, আরে বাংলাদেশের মানুষ তো টিপ দিয়ে সবসময় নেতা নির্বাচন করছে। এই টিপের জায়গার থেকে আপনি যে নিয়ে আসছেন, ইভিএমটা নিয়ে আসছেন, বাংলাদেশে কতগুলো মানুষ এই ইভিএমের পদ্ধতি নিয়ে তারা সচেতন ছিল। এমনই এই যে পিআর পদ্ধতি, আমি এটাকে কোনোভাবে আমরা ইগনোর করতে চাই না, কিন্তু আগে মানুষকে এটা বোঝাতে হবে। আর আতাউর ভাইয়ের কাছে আমি বলতে চাই, পিআর যে পদ্ধতিটা, ছোট্ট একটা বিশ্লেষণ ওনার কাছে আমি পরবর্তী ওনার বক্তব্যে ব্যাখ্যাটা চাই। সেটা হলো যে ইসলামে পিআর পদ্ধতিতে যেটা হবে, মোট ভোটের সংখ্যায় 1% হলে আমরা 3 জন পাবো, 10% হলে আমরা, হ্যাঁ, এই যে একটা যে এখানে সিস্টেম যেটা, যে কারণে পিআরটা চাচ্ছেন, আমি পিআর পদ্ধতিতে আমি মার্কার সিলেক্ট করলাম না ব্যক্তি সিলেক্ট করলাম। যদি মার্কার বেসিসে আমি যদি পিআর নির্ধারণ করি, আমার এলাকায় মনে করেন ওই 1%-এ আমার এলাকায় নির্বাচিত একজন প্রতিনিধি পাইলাম, তার বাড়ি পঞ্চগড়, সে তো আমার গজারিয়া মুন্সিগঞ্জের রাস্তায় চিনবে না, তার উন্নয়নের মানুষগুলোকে সে চিনবে না, রাস্তাঘাট চিনবে না, আমি তাকে কিভাবে নেতা হিসেবে মেনে নিব? আপনারা তারপর নেতা চিনবে না, না, সে তো পিআর পদ্ধতিতে, পঞ্চগড়ের মানুষটা তো পিআর পদ্ধতিতে 1%-এ সে তো চলে আসছে আমার প্রতিনিধি হয়ে, আমার এমপি হয়ে। এখন বলি আমাকে, তো আমার এলাকায় যদি আপনার না ছিলেন, আমাকে যদি মূল্যায়ন না করেন, হতে পারে আমি তো তাদেরকে আমি কিন্তু নিরুৎসাহিত করতেছি না। কিন্তু ভাইয়া, আমি বিশেষ করে মনে করি তারেক রহমানের সাথে যেই দিন ডক্টর ইউনূস সাহেবের একটা সমঝোতা, কি এমন একটা সারা দেশের মানুষ একটা উদ্বিগ্ন ছিল, ওর পরে বাংলাদেশের মানুষ একটা স্বস্তির জায়গায় গিয়েছে। এখন আমি মনে করি আমাদের কোনো ইল মোটিভ থাকার কোনো কারণ নাই।
বাংলাদেশে যে কোনো আলোচনা হচ্ছে ইউনুস সাহেবের টেবিলে বা আমাদের যে সংস্কার কমিশনে যারা আছে, আমি মনে করি ওই টেবিলের মধ্যে এইটা আপনারা সমাধান করেন। কোনো সার্কামস্টেন্সে এই টেবিলের ইয়াটা যেন রাজপথে না আসে, সেটা আপনারাও আসবেন না, আমরাও আসবে না। তাহলে ওই শহীদের আত্মাগুলো কিন্তু গুমড়িয়ে গুমড়িয়ে কাঁদবে আর আমাদের অভিশপ্ত করবে। তা আমি মনে করি এত শহীদানের পরে আমরা কি ওই যেন কোনো মত পার্থক্য এই জিনিসটাকে আমরা যেন মত বিরোধে আমরা না নিয়ে যাই, এবং আমরা সবাই একটা সৌহার্দ্য এবং সহমর্মিতার ভিত্তিতে সবাইকে সম্মান সাম্য, যেটা আমরা সবাই জানি, এই জায়গায় একটা ঐক্য অবশ্যই আমাদের জন্য। নাকি মনে হয় যে কামরুজ্জামান রতন এই সময়ের মধ্যে যেটি মামুন মাহবুব ভাই বলেছেন যে কোনো ধরনের সংস্কার হয়নি, একটি গুরুত্বপূর্ণ সংস্কার হতে পারতো এই সময়ের মধ্যে, যেটি সব রাজনৈতিক দল হয়তো আপনারা আলোচনায় নিয়ে আসতে পারতেন, সেরকম কোনো একটা জিনিস তো আপনারা শুরু করলেন, আমি বললাম তো কোনো তত্ত্বাবধায়ক কিন্তু সংস্কার করেনি, সংস্কারের বিভিন্ন আলোচনা হচ্ছে। তো এই যে ওনারা যাচ্ছেন আলোচনায় বিভিন্ন কোন জায়গায় এটা কর্তন বর্ধন বা মানুষের মাঝে কোনটা অ্যাকসেপ্টেবল, উল্লেখযোগ্য কোনো অগ্রগতি আছে? অবশ্যই মানে অগ্রগতি আছে, হ্যাঁ, অলমোস্ট কিন্তু অনেকটাই কিন্তু আমরা কাছাকাছি চলে আসছি। কিন্তু ওনারা এটা তো যারা আলোচনায় যান বিএমপির তরফ থেকে আমাদের যারা আলোচনার মধ্যে যাচ্ছেন, অলমোস্ট আমরা কাছাকাছি চলে আসছি। দেখেন এই মর্ত পার্থক্যটাকে এত বড় করে দেখা যাবে না, তাহলে হলে কি ভাই এই সন্দেহ অবিশ্বাসটা এটা আমাদের কাছাকাছি নিয়ে আসেন। এমন কোনো আলোচনার মধ্যে আপনি আমাদেরকে বলেন না যে আমরা এখানে বসে আমরা কোনো তর্ক বিতর্কে জড়ে যাই। আজকে ওই তর্কটা তখন সার্থক হতো ওই ফেসিস্ট পাপিস্টরা যখন এখানে বসে আমার খালেদা জিয়া আন্দোলনকারী মানুষকে যারা ওরা বলতো যে মাজা শক্ত করো, মাজার জন্যে যারা আমাদের এই আবেগকে যারা কটাক্ষ করতো, ওই মানুষগুলোকে যদি এখন পেতাম, তারপর গণতন্ত্রের সংজ্ঞাগুলো নিয়ে যদি আমরা ডিবেট করতাম, মানুষ এটা উপভোগ্য করতো। এখন আমরা মনে করি আমাদের ভবিষ্যৎ সমাজ বিনির্মাণে এবং আধুনিক রাষ্ট্র বাংলাদেশে যেটা আমরা চাচ্ছি, ওইটার জন্য আমরা সবাই একমত। সুতরাং আমাদের কার ফারাকের জায়গায় নিয়েন না। এখন এন্টি এস্টাবলিশমেন্টের একটা ব্যাপার আছে, সবাই তো ধরেই নিছে বিএনপি ক্ষমতায়, তো সবাই মনে করতেছে এত সবাই মিলে কষ্ট করলাম, এখন বিএনপি একা একা চলে যাবে। তো এইটা একটা মূলত, এটা আমি কারণ বলছি না, কিন্তু আমার একটা কথা আছে, শুধু নসিহত বিএনপিকে করছেন, যদি বিএনপির ভিতরে গলত থাকে মানুষ তো ভোট দেবে না। আমরা তো ভোটটা চাচ্ছি, আপনি আমাদেরকে যা তকমা লাগালেন, এই তকমার পরে আমরা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাচ্ছি, মানুষ ভোট কেন্দ্রে যাবে, এবং তখন আপনারা নির্বাচনের যত আপনাদের ইশতেহার আছে, আপনারা বক্তব্যে বিএনপিকে প্রামাণিক দলিল দিয়ে যদি বলতে পারে দেই বিএনপি, তারা এটা করে, আপনাকে তখন তো আমরা মুখ আটকে রাখবো না। কিন্তু সেটা সত্যিকার অর্থে আমাকে এই তকমা দিয়ে আমাকে নির্বাচন থেকে বা ক্ষমতায় যাওয়ার তো অবশ্যই আমার অভিপ্রায় থাকবে, আমার কর্মসূচি দিয়ে, আমার আদর্শ দিয়ে, জিয়াউর রহমান, খালেদা জিয়ার, তারেক রহমানের আদর্শের কথা বলে কিন্তু আমরা কিন্তু ওইখানে আমরা যেন জোর না করতে পারি। হ্যাঁ, আপনারা সেগুলো আইনগতভাবে সংস্কারের মাধ্যমে প্রোটেক্ট করে দেন, আমি তো বলছি না আমাদেরকে ফিসাবিলিল্লাহ দিয়ে দেন, বিএনপি তো ফিসাবিলিল্লাহ করে দল না। আর ভাই এনসিপির যে নাবালক উপদেষ্টারা, তারাও কিন্তু এই কয়দিনে তাদের পিএস, তাদের বাবা, তাদের বিরুদ্ধে কিন্তু এই দেশবাসী সব কিছু জানে, দুদক কিন্তু তাদের বিরুদ্ধে লেগেছে। তো আমি আতর ভাইকে বলবো, নসিহত করতে হলে ইন জেনারেল সবার বিরুদ্ধে করেন, যার ভিতরে গলতি আছে তাদেরকে করেন। হ্যাঁ, সবাই শুধু বিএনপি এটা করে, বিএনপি, তাইলে আমি বলি বিএনপির কোনো কর্মশালা বা এরকম কোনো প্রোগ্রাম আছে যেখানে চাঁদাবাজি শিখায়, দখল, এরকম কোনো সন্ধান পেয়েছেন আপনি? না, আপনি যদি এই জেনারেলে এটা বলে দেন যে আমরা বিএনপি করি, আমি তো বললাম আপনার মাধ্যমে কিন্তু ওপেন আমি চ্যালেঞ্জ করলাম যে আমি এখানে কথা বলছি, আপনি কালকে বাংলাদেশের প্রতিটি সংস্থাকে কথা বলবেন, দুদকে কথা বলবেন, এই রতন বর্মা কথা বলছে, তাকে আমরা বিশ্ববিদ্যালয় থেকে চিনি, আপনাকে আমি বিনীতভাবে চ্যালেঞ্জটা আমি গ্রহণ করার মতো আমার সেই নৈতিক সাহস ভাই আমার আছে। তো এই জন্য বললাম, আপনি যদি সবাইকে একবার জেনারেল মানে করে ফেলেন যে বিএনপি মানে চাঁদাবাদ, বিএনপি দখল, এটা আমি বিনীতভাবে আপনাকে এটা আমি প্রতিবাদ করলাম না। তাহলে আমাকে বিএনপির বললাম তো, আপনি যেভাবে বলছেন মনে হয় বিএনপি কোন ইনস্টিটিউশন খুলে বসছে যেখানে চাঁদাবাজি শিক্ষা হয়। সবাই অবশ্যই না, তবে এটা কন্ট্রোল করতে আপনারা পারছেন না, এটা কিন্তু আমরা তো স্বীকার করছি তারেক রহমান পারছে না, সেটা না, ওনার চেষ্টাটা দেখতে হবে, চেষ্টাটা দেখতে হবে। এবং যারা এইভাবে হওয়ার পরে, আমি তো বলছি না যে অপরাধীকে প্রোটেক্ট করার জন্য তারেক রহমান বেগম খালেদা করে না, যারা করছে তাদের পক্ষে বিএনপি কোনোদিন স্টেটমেন্ট দিছে কিনা, আমি এই জন্য বলি, এই জন্য প্রথম যদি কাউকে আমি দোষারোপ করি, সেটা হলো এই গভর্নমেন্টের আইন প্রয়োগকারী সংস্থাকে আমি প্রথম দায়ী করব। এবং সেইখানে
তারা কেন বহিষ্কার করার পরে তাদেরকে না, কেন অ্যারেস্ট করে রতন ভাই, না আইনের জায়গায় রতন না ভাই, নিয়ে 10 যায়? সেকেন্ডে আপনারা একটা তো বিএনপি supplementary নিয়ে দেন। বিএনপি ভাই, নিয়ে খেলতেছেন। আপনাদের ভাই, প্রতি আপনাদের আপনারা তো BNP কে প্রত্যাশাটা নিয়ে বেশি, এই খেলতেছেন। জন্য রতন ভাই, আপনাদের বেশি বলি। রতন কারণ ভাই, রতন ভাই একটা প্রত্যাশা যে- supplementary It's দেই। on my pleasure. হ্যাঁ। আমার রতন ভাই ব্যাপার একটা সাপ্লিমেন্টারি 5 সেকেন্ডে আমার কোন এক কারণে দেখার সুযোগ হয়েছিল, এক লোক দেখিয়েছিল আমাকে বিএনপির ইদানিংকালে সব বহিষ্কার পত্রে লাস্ট একটা থাকে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী আইন অনুযায়ী এই ব্যক্তির বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা ব্যবস্থা নিক। আমি ওইটাই বলছি, হ্যাঁ, গভর্নমেন্ট ব্যবস্থা এটা নিচ্ছে তারেক না কেন? রহমান এক স্পষ্ট আমাদের যে কর্মশালাগুলো হয় না এই যে টকশোর ব্যাপারে স্পষ্ট বলা হয় যে আমি যদি স্বরাষ্ট্রমন্ত্রী হইতাম বা আমার টেলিফোনটা যদি ওইভাবে মানে এক্সিকিউট হইতো আমি একটাকে জেলের বাইরে রাখতাম না। তো এই যে নির্দেশনটা ভাই এটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে আতর ভাই, আমাদের চেষ্টাটা আন্তরিক কিনা। এখন তারেক রহমান বাস্তবতা কি, উনি বাইরে আছেন, ম্যাডাম অসুস্থ, একটা ঘরে তো উনি আপনি বাইরে, যদি- উনি আসেন না, ওনার বাধা কোথায়? কোথায় উনি উনি আসুক, আইসা যে ওটা স্কুল ওটা থেকে ওটা হ্যান্ডেল করুক। উনি তো আসবেন।